আজকে আমরা অন্তরীকরণ আমরা তো ইন্টিগ্রেশন পড়ছি। ইন্টিগ্রেশনের যে কৌশলগুলো দেখেছি ইতোমধ্যে সেগুলোর পুনরালোচনা করছি। এই ক্লাসগুলো যদি তুমি ঠিকমতো করো, কয়েকটা ক্লাস, আশা করি তোমার যে কৌশলগুলো কখন কোনটা কোথায় ধরতে হবে, কেন ধরতে হবে, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তো স্যার এখানে হ্যাঁ, 10.5 এ কিছু প্রবলেম ছিল স্যার, ওগুলা কি পরে বলবো? আচ্ছা হ্যাঁ, আমি একটু দেখি দু একটা কৌশল আলোচনা করি, তারপরে হয়তো বা তোমাদের সমস্যা সমাধানে আসবো। হ্যাঁ, তো ওখানে ইন্টিগ্রেশনের কয়েকটা টাইপের কৌশলই তোমার জানতে হবে। এর মধ্যে মূলত হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, মানে চলককে কিভাবে অন্য চলকে ট্রান্সফার করে আমরা এটাকে ফর্মুলার আকারে সাজাতে পারি, এটা হলো মূল বিষয়। ওটা সাজাতে গিয়ে বিভিন্ন কৌশল আমাদের সামনে আসবে। তো আমরা প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করব এখন। দেখো, এখানে প্রতিস্থাপন বলতে চলক প্রতিস্থাপন বোঝানো হচ্ছে। আচ্ছা, একটা বিষয় একটু জেনে রাখো, আমরা যে জেড ধরি কখন কোনটাকে জেড ধরবো। ধরো আমাদের সামনে আছে সাইন, সাইনের পরে ব্রেকেটে যে কোনো একটা টার্ম আছে, সাইন, কজ, টেন, ওকে। তারপরে আছে তোমার যেমন ই টু দি পাওয়ার, উপরে পাওয়ার আকারে যে কোনো একটা বড় পদ থাকতে পারে, এরপরে লন দিয়ে যে কোনো একটা বড় পদ থাকতে পারে। ফাংশনগুলো একটু চিনে রাখো, রুটের ভিতরে বড় একটা টার্ম থাকলো, তারপরে যে কোনো একটা এখানে পদ থাকলো, তার পাওয়ার এন দিয়ে দিল, ওকে। এই যে কিছু আমি আকৃতি দেখালাম, ধরো এই রকম ফাংশনের ভেতরে বড় কিছু আছে, ওকে। তাহলে এই যে ব্রেকেট যে দেখালাম, এই ব্রেকেটের ভিতরে যা যা থাকতে পারে সেইগুলোকে আমরা একটু চিন্তা করব যে এগুলোকে জেড ধরা যায় কি না, ওকে। এগুলোকে জেড ধরা যাবে কিনা এটা আমরা আগে চিন্তায় আনবো। জেড যদি ধরতে পারি তারপরে কিভাবে ক্যালকুলেট করব দেখাচ্ছি। এই জিনিসগুলো একটু চিনে রাখো। আচ্ছা, যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিই তোমাদের, যে কথাটা এখন বললাম তার ভিত্তিতে। যেমন একটা ইন্টিগ্রেশন তোমাকে দিল এরকম, ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার 4x² প্লাস 9, এটা দিল তোমার, এরপরে ডিএক্স। এখন তুমি চিন্তা করো তো কোনটাকে তুমি জেড ধরার চেষ্টা করবে প্রথমত, বলো তো। 4x plus 9, হ্যাঁ, 4x এই যে square। দেখো, হ্যাঁ এই ফর্মটা পড়েছে এখানে, তাই না? এর পাওয়ার একটা বড় পদ আছে, তাহলে এইটাকে আমরা সন্দেহ করব বা চেক করার চেষ্টা করব। আবারও ধরো আরেকটা ইন্টিগ্রেশন আছে এরকম, ফর এক্সাম্পল x², এরপরে ব্রেকেটে একটা বড় পদ 7x³ প্লাস 10 হোল টু দি পাওয়ার 5 ডিএক্স। দেখো এই টার্মটুকু এই ফর্মে আছে, দেখো তাকাও লাস্ট এই যে ফর্ম, ওকে। হোল টু দি পাওয়ার এন, এখানে এন বলতে পাওয়ার বোঝানো হচ্ছে। তাহলে আমরা ব্রেকেটের ভিতরে যেটা আছে 7x³ প্লাস 10, এইটাকে জেড বা অন্য চলক ধরার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আরও কিছু এক্সাম্পল এখানে আমরা দেখে নিচ্ছি। যেমন তোমার থাকতে পারে √1/5x - 6, এখানে থাকলো ডিএক্স। রুটের ভিতরে যেই পদটা আছে 5x - 6, এটাকে আমরা জেড অথবা ইউ ধরার চেষ্টা করব। ইউ কেন বলছি একটু পরে আসি, ওকে। তাহলে আমরা কোনটাকে ধরা উচিত সেটা একটা আইডিয়া করে নিলাম, এরপর আইডিয়াটা কিভাবে কাজ করবে সেটা দেখি একটু, ওকে। যেমন এই ইন্টিগ্রেশনটা নিয়ে যদি আমরা একটু কাজ করি, তাহলে এটাকে সলভ করবো আমরা। মনে করো এগুলো কিছু কিছু জিনিস তোমাদের মনে হবে যে স্যার এগুলো আমরা পারি, আলোচনার দরকার নাই। হ্যাঁ, তোমরা অনেক কিছুই পারো, বাট আলোচনার ধারাবাহিকতা রক্ষার্থে এগুলো একটু আবার একটু দেখে নিতে হবে। তো এখানে আমরা 4x² প্লাস 9, এটাকে ধরো জেড ধরলাম অথবা ইউ ধরলাম। ইউ বললাম কেন,
সমগ্র বিশ্বব্যাপী এই যে প্রতিস্থাপন করি আমরা একটা চলককে, দেখো ইউ আকারে লিখছি পুরো টার্মটাকে, এটাকে ইউ সাবস্টিটিউশন মেথড বলা হয়। ইউ সাবস্টিটিউশন মেথড। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখবা তোমার ইউ ধরা হয়, বাট আমাদের দেশে আমরা জেড ধরি প্রায়ই। এটা যে কোনো চলক ধরা যায়, কোনো ম্যাটার না। তবে যেহেতু ইউ সাবস্টিটিউশন মেথড নামে একটা মেথড পরিচিত, এই জন্য এটাকে আমরা ইউ ধরতে পারি, এতটুকুই। আচ্ছা গেল। এখন লক্ষ্য করো, যেটাকে আমরা ইউ ধরলাম, এইটাকে ডিফারেন্সিয়েশন করে তোমার দেখতে হবে আমাদের যে পুরো ইন্টিগ্র্যান্ড আছে, ইন্টিগ্র্যান্ড কোনটা? যোজ্য রাশি, যেই রাশিকে আমরা যোগজীকরণ করছি। অর্থাৎ এই যে দেখো, আমি একটু আবদ্ধ করে দেখালাম, এই রাশিটাকে বলবো আমরা ইন্টিগ্র্যান্ড, যোজ্য রাশি। এই যোজ্য রাশির মধ্যে এর ডিফারেন্সিয়েশনটা কোনোভাবে আছে কি না, এইটা আমরা একটু চেক করব। ওকে, আচ্ছা ধরো এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করছি, তাহলে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো, দেখো 8x, 9কে ডিফারেন্সিয়েশন করলে 0, ইউকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ডিইউ বাই মনে করো ডিএক্স। আমাদের এই যোজ্য রাশিতে দেখো তো আছে কিনা এরকম কোনো একটা রাশি, ধ্রুবক নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নাই, 8 নিয়ে ভাইবো না। দেখো এক্স আছে, তাই না? যদি এক্স থাকে তাহলে ধ্রুবকটা কত আছে? 8। এটাকে আমরা ব্যালেন্স করে নেব। কিভাবে ব্যালেন্স করব দেখাচ্ছি। এই রাশিটা এখন মুছে দাও। এটা এখানে একটা 1/8 দেব, ইন্টিগ্রেশন দিয়ে একটা 8x দেব, e⁴x² + 9 দিলাম এখানে, এরপর এখানে দিলাম 8x dx। এখন লক্ষ্য করো, আমরা যদি এইটাকে আরেকটু সিম্পলিফাই করি, এরকম মান পাবো 8x dx = du, তাই না? এখন তুমি এটার মান চেঞ্জ করতে পারো, তাহলে মান আসবে 1/8 ইন্টিগ্রেশন অফ e⁴u du। এখন কিন্তু চেনা জানা সূত্রের মধ্যে এটা পড়ে গেল, তাই না? আচ্ছা ওকে ফাইন, তাহলে এইটার বাকি অংশটুকু আমরা বুঝে গেলাম, জাস্ট আমি কৌশলটা দেখালাম, এইটা গেল। এরপরে ধরো আমরা আর একটা ইন্টিগ্রেশন একটু দেখি, বিভিন্ন কৌশল আমরা এখানে দেখব এখন ধীরে ধীরে। ডান পাশে আর একটা ইন্টিগ্রেশন লিখছি। মনে করো আমাদের কাছে একটা ইন্টিগ্রেশন আছে এরকম, 1/x² + 2x + 4 মনে করো। এগুলো জাস্ট আমি কয়েকটা ফাংশন লিখে রেখেছি তোমাদের সহজে বোঝানোর জন্য। এখন তাহমিদ বলো, কোন অংশটাকে আমরা চেষ্টা করব ইউ ধরার বা জেড ধরার? তাহমিদ বলো। বলতে পারছো না? আচ্ছা দেখো, আমাদের ধরার দরকার ইউ ইজ ইকুয়াল টু x² + 2x + 4। ওকে, এখন এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে পাবে du/dx ইজ ইকুয়াল টু 2x + 2। তাকাও তো, এই যে ডিফারেন্সিয়েশনের ফলাফল, এইটা কি তোমার ইন্টিগ্র্যান্ডের মধ্যে আছে এরকম কোনো মান বা কাছাকাছি মান? আছে? দেখো তো চিন্তা করে। আমাকে তোমরা শুনছো না বোধ হয়, শুনতে পাচ্ছ? দেখো এরকম কোনো মান কিন্তু নাই, সুতরাং এইটাকে ইউ ধরে আর লাভ নাই। ওকে, এইটাকে কিভাবে ত্রিকোণমিতিক সূত্রের সাহায্যে মেন ফর্মুলার মধ্যে মেলানো যায় সেটা আমরা একটু পরে দেখব। ওকে, জাস্ট আমি এটাই বোঝাতে চাইলাম যে তুমি হুট করে থাকলে যে ইউ ধরে ক্যালকুলেশন করলে হয়ে যাবে বিষয়টা কিন্তু তা না। প্রথম অঙ্কটা ইজিলি হয়ে গেছে, তাই না? বাট এইটা কিন্তু ইউ ধরলে কাজ হচ্ছে না, সুতরাং তুমি মনে মনেই কিন্তু এটা চেক করতে পারো, এটা এইটুকু লিখার কি দরকার আছে আসলেই? এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে তুমি চিন্তা করে দেখো, এইটা কাছাকাছি কোনো মান কিন্তু ইন্টিগ্র্যান্ডে নাই, সুতরাং এটা কিউ ধরে লাভ নাই।
আরেকটা এক্সাম্পল নিয়ে আমরা একটু কাজ করি। তোমরা চাইলে এক্সাম্পলগুলো নোট আকারে রাখতে পারো। এইরকম অসংখ্য এক্সাম্পল বইয়েও পাবে। দেখো একটা এই যে এই ইন্টিগ্রেশনটাই দেখি, এক্স স্কোয়ার ইন্টু 7x³ প্লাস 10 হোল টু দি পাওয়ার 5 dx। এখানে আমরা টার্গেট করছি যে ইউ ধরা উচিত 7x³ প্লাস 10কে টার্গেট করলাম। ডিফারেন্সিয়েশন করো, du বাই dx ইজ ইকুয়াল টু, এখানে হবে 21x²। এই তো, তাহলে আমাদের মনে হয় কাজ হবে নাকি, যেহেতু এখানে x² আছে। তাহলে 21 তো নাই, তুমি কি করবা 1/21 এখানে দিয়ে 21 নিয়ে আসো, আর এটাকে তুমি প্রথমেই রেখে দাও 7x³ প্লাস 10 হোল টু দি পাওয়ার 5। এখানে হবে 7 না 21, দেখো 21x² dx। তাহলে এখান থেকে আমরা পাবো 21x² dx ইজ ইকুয়াল টু du। এবার মানটা বসাও, চেনা জানা সূত্রের মধ্যে এটা পড়ে যাবে। এটার ভ্যালু হচ্ছে ইউ, হবে ইউ টু দি পাওয়ার 5, এটা হবে du। দেখো হয়ে গেল। ওকে, ঠিক আছে, আচ্ছা গেল। ওকে ফাইন, এইটুকু সবাই বুঝেছি আমরা। জি স্যার। হ্যাঁ, আমরা আরেকটা, এতক্ষণ যেই মূল বিষয়গুলো বললাম এটার ভিত্তিতেই আরেকটা উদাহরণ দেখব। ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 প্লাস x² ইন্টু x টু দি পাওয়ার 5 dx। আচ্ছা, একটু চিন্তা করো তো, এখানে রাশি কিন্তু দুই রকমের আছে, রুটের ভিতরে একটা রাশি আছে, রুটের বাইরে একটা রাশি আছে। কোনটাকে ইউ ধরা উচিত বলে তোমরা মনে করছো? স্যার রুটের ভিতরে রাশিটাকে আমরা জি একটু স্যার, চেষ্টা করি। ভিতরটাকে ধরি। আচ্ছা ধরি, ধরে দেখো, সমস্যা নাই, এটা তো ভুল হলে তো আমাদের জেল জরিমানার হচ্ছে না। চেষ্টা করো, যা মনে আসে সব নিয়ে খুঁটিনাটি বিস্তার বিশ্লেষণ করবা, বিষয় না। তাহলে রুটের ভিতরটাকে ইউ ধরলাম। এখন যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো du বাই dx ইজ ইকুয়াল টু 1কে ডিফারেন্সিয়েশন করলে 0, ফাইনালে পাবো 2x। আচ্ছা, আমাদের কি এখানে এরকম কোনো মান আছে এই ইন্টিগ্রেন্ডের ভিতরে? দেখো তো চেক করে। x² 5 আছে, x নেই। আচ্ছা নাই কিন্তু, হ্যাঁ, কিন্তু আমরা কি চাইলে, যেহেতু সরাসরি মান পাচ্ছি না, এক্স আকারে কোনো রাশি নাই, আমরা কি যেই রাশিটা আছে সেইটাকে কি এইভাবে সাজানোর কোনো সুযোগ আছে বলে তুমি মনে করো? এটা পারি স্যার, কিন্তু পরে তো স্যার 1 প্লাস x² থাকার কারণে x⁴ কে হ্যাঁ হ্যাঁ, বসানো যায় না। আর নিয়ে আসতেছি আস্তে আস্তে করে। হ্যাঁ, একটু একটু ব্যাক করি আমি আবার। দেখো, এই যে একটা এক্সেপশনাল এক্সাম্পল দেখালাম, বক্সের ভিতরে তাকাও, এটা একটা এক্সেপশনাল উদাহরণ। কেন বললাম? এইটাকে তুমি 2x+1 কোনোভাবে এখানে আনার সুযোগ সাধারণত দেখা যাচ্ছে না। ওকে, এইগুলো কিন্তু ব্যালেন্স করা যাচ্ছে। এইটাও তোমার মনে হচ্ছে যে আনা যাবে না, কিন্তু আমরা একটু চেষ্টা করে দেখি কি হয়। দেখো, এই যে x⁵ আছে, এইটাকে একটা কাজ করো, তুমি এইভাবে চিন্তা করো, x ইন্টু x⁴, x⁵ হলো, আর x⁴কে তুমি চিন্তা করবা এইভাবে x² হোল স্কোয়ার। ওকে, আর এখানে তো 2x আছে, এই 2 এর নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, ধ্রুবক নিয়ে ভাবার দরকার নাই। এই x² যে এখান থেকে তুমি চাইলে কিন্তু x² এর একটা মান ইউ এর সাহায্যে বের করে নিতে পারো। আমার টার্গেট হবে যখন dx-টাকে du বানিয়ে ফেলবো তখন যেন x এর কোনো অস্তিত্ব না থাকে, সবগুলো যেন ইউ দিয়ে প্রকাশ পায়। তাহলে x² কে আমি চাইলে লিখতে পারি u - 1,
তাহলে এখানে কি পাবো দেখো এক্স ইন্টু ইউ মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ওকে, আর এক্স যেহেতু আছে তাহলে দেখো এখান থেকে লিখতে পারি ডিইউ ইজ ইকুয়াল টু টুয়াইজ এক্স ডিএক্স। আশা করি বুঝেছি। তো আমরা এখানে একটু সিম্পলিফাই করি, যেহেতু টু নাই আমাদের কাছে, এই যে একটা এক্স আছে এর সাথে টু আনতে হবে। তাহলে এখানে একটা হাফ দিয়ে দাও, ইন্টিগ্রেশন দাও, ওয়ান প্লাস এক্স স্কোয়ার থাকুক, এখানে লিখবা এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার ফোর, এরপরে লেখো টুয়াইজ এক্স ডিএক্স। ওকে, এই টু আর হাফ কেটে যাবে, এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স মানে এক্স টু দি পাওয়ার ফাইভ। এবার মানগুলো আমরা চেষ্টা করি সাবমিট করার। হাফ থাকলো, এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটাকে ধরেছি কত ইউ, তাহলে রুট ওভার ইউ হবে এখানে, আর এক্স স্কোয়ার। ওকে, এটাকে ফাইনালি কি লিখেছি দেখো তো, ইউ মাইনাস ওয়ান হোল স্কোয়ার, টুয়াইজ এক্স ডিএক্সকে লিখেছি আমরা ডিইউ। এখন কিছুটা এই সূত্রের আকারে পড়ছে তাই না, তারপরও মনে হচ্ছে একটু জটিল, আসলে জটিল না। দেখো কি করবো এরপরে, হাফ থাকবে, এই ইউ মানে কি, ইউ রুট ওভার ইউ মানে ইউ টু দি পাওয়ার হাফ, এটিকে সূত্র ভেঙে দাও, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এরপরে লিখো ডিইউ। এবার জাস্ট মাল্টিপ্লাই করো সূচকের নিয়মে, এখানে থাকলো হাফ, ইউ টু দি পাওয়ার হাফ প্লাস ইউ ইন্টু ইউ স্কোয়ার কত হবে, হাফের সাথে টু যোগ করো, তাহলে ফাইভ বাই টু, এখানে হবে ইউ টু দি পাওয়ার ফাইভ বাই টু মাইনাস টু, হাফের সাথে ওয়ান যোগ করো, ইউ টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস ইউ টু দি পাওয়ার হাফ, সবার সাথে দিয়ে দাও ডিইউ। এইবার কিন্তু চেনা জানা সূত্রের আকারে এটাকে সমাধান করা যাবে তাই না। দেখো তো বোঝা গেল কিনা। আচ্ছা গুড। তাহলে এই উদাহরণটাও কিন্তু কিছুটা ব্যতিক্রমধর্মী ছিল, কিন্তু সরাসরি আমরা মান না পেলেও যে অংশটুকু আছে ওইটাকে কিন্তু চাইলে আমরা এই এক্স আকারে লিখতে পারি, সেটাই কিন্তু এখানে দেখালাম। ওকে, আবার এক্স আকারে যে লিখলাম বাকি যে অংশটা রইল যে এক্স টু দি পাওয়ার ফোর, এইটাকে দেখো কোনোভাবে ইউএ কনভার্ট করা যায় কি না। কৌশল কিন্তু এগুলাই, একটু মাথা খাটাতে হবে ধীরে ধীরে। কি খুব কঠিন লাগছে তাহমিদ তথ্যগুলো? আমরা কিন্তু প্র্যাকটিস করছি একের পর এক, বিভিন্ন উদাহরণ নিয়ে প্র্যাকটিস করছি আমরা যে কোনটাকে ইউ ধরা প্রয়োজন। ওকে ফাইন, আমরা নতুন একটা এক্সাম্পল নেই, এইটুকু কিন্তু বাকিটা আমরা করে নিতে পারবো চাইলে। একটা নতুন এক্সাম্পলে যাই, ইন্টিগ্রেশন অফ মনে করো লেখা আছে টেন এক্স ডিএক্স। তো এইটাকে আমরা সরাসরি না গিয়ে সিম্পলি ভেঙে নেব, সাইন এক্স বাই কজ এক্স। এইখানে একটু মতামত দাও যে কোনটাকে আমরা ইউ ধরলে ভালো হয়। দেখো সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কস পাওয়া যাবে, আবার যদি আমরা কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাওয়া যাবে, সাইন এক্সের মতো একটা টার্ম আসবে। তাহলে একটাকে ধরলে একটা পাওয়া যায়, এখন কোনটা কি ধরলে কাজে লাগতে পারে আমাদের, চিন্তা করো তো সবাই। কসটাকে ইউ ধরবো? হ্যাঁ ধরো কসটাকে ইউ ধরলাম, সমস্যা নেই, তোমার কেন মনে হলো কসটাকে ইউ ধরা উচিত সেটা একটু বলো। কারণ স্যার ডিএক্স উপরে আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া, এটা একটা ভালো চিন্তা, কারণ ডিএক্স টু উপরে আছে। হ্যাঁ গুড। আমরা যদি সাইন এক্সকে ইউ ধরি তাহলে একটা প্রবলেম হবে। দেখো এই যে যেটা আবু বকর বললো এই মাত্র, ধরো সাইন এক্সকে যদি ইউ ধরি, প্রবলেমটা দেখি কি হয় সেটা থেকে আমরা শিখবো। তাহলে এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি পাবো কজ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিইউ, কিন্তু কজ এক্সের সাথে তো ডিএক্স গুণাকারে নাই, তাহলে বোঝাই যাচ্ছে এটা আপনার এখান থেকে রিপ্লেস করতে পারবো না। সুতরাং এইটা কিউ না ধরে কি ধরবা, সাইন এক্স না ধরে কজ এক্স কিউ ধরে নাও। ওকে, দেখবা আমাদের ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। তাহলে কজ এক্স কিউ ধরো, তাহলে এখানে পাবো মাইনাস সাইন এক্স ডিএক্স,
যেহেতু মাইনাস নাই আমরা সামনে একটা মাইনাস দেব, এখানে ইন্টিগ্রেশন দিয়ে এখানে একটা মাইনাস দিব, সাইন এক্স ডিএক্স, নিচে হবে আমাদের কজ এক্স। এইবার তুমি চাইলে এইটা মান বসাইও করতে পারো অথবা সরাসরি লন নিয়েও করতে পারো, তাই না? কারণ হরকে ডিফারেন্সিয়েশন করলে যদি সরাসরি লব পাওয়া যায় তাহলে ইন্টিগ্রেশনের মান হলো লন এরপরে হর, এটা আমরা মনে রাখবো। আবার ইউ ধরে করলেও সেই একই অ্যান্সার, ওইটাই আসবে ফাইনালি। আচ্ছা, তাহলে এটুকু আমরা বুঝেছি। আর এটার অ্যান্সার কিন্তু দুই রকম হয়, আগেই বললাম দুইভাবে লেখা যায়, সেক দিয়েও লেখা যায় আবার কস দিয়েও লেখা যায়। ইন্টিগ্রেশনের মানটা কিভাবে আমি দেখাই তোমাদের। তাহলে ধরো মানগুলো যদি বসাই, মাইনাস উপরেরটা হয়ে যাবে ডিইউ, নিচেরটা হয়ে যাবে, আর ডিইউ না লিখে এভাবে লিখো, উপরে লিখো 1, নিচে হবে আমাদের ইউ, এখানে হবে ডিইউ। নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়, তাহলে এটার মান হবে লন ইউ। আর ইউ কাকে ধরেছ? কজ এক্স কে। এইটাই কিন্তু একটা অ্যান্সার, লন অফ কজ এক্স। কিন্তু লনের সামনে যেহেতু নেগেটিভ কিছু থাকে না, আমরা এটাকে মডুলাস দিয়ে রাখতে পারি। এখন লক্ষ্য করো, এটাকে যদি আমি এইভাবে চিন্তা করি, লন দিয়ে এই মাইনাস ওয়ানটাকে কজের পাওয়ার আকারে যদি দেখি, তাহলে আমরা দেখতে পারি কজ এক্স এটার পাওয়ার 1, ঠিক আছে? এই যে এইভাবে চিন্তা করতে পারি আমরা। আবার কজ ইনভার্স এক্স লিখো না, সাবধান, কজ ইনভার্স এক্স আর 1/cos x কিন্তু এক জিনিস না, এটা cos x হোল ইনভার্স, তাহলে এটা মানে দাঁড়ায় 1/cos x। ডান পাশে লিখছি লন অফ মডুলাস থাকলো 1/cos x, 1/cos x মানে sec x। ওকে, তাহলে দুইটাই অ্যান্সার, এইটাও অ্যান্সার সঠিক, এইটাও সঠিক। ওকে, আমরা বুঝলাম এই অংশটুকু। আচ্ছা, তাহলে আমরা বেশ কিছু তথ্য এখানে জেনে নিলাম। ওকে, আরেকটা ফরম্যাট আছে, সেটা আমি আর দেখাবো না, স্কিপ করলেই পারি, তোমরা এগুলো বোঝো। ওই যে এটাই লবকে মানে হরকে ডিফারেন্সিয়েশন করলে যদি লন আসে তাহলে সরাসরি আমরা লন দিয়ে হর লিখে দিতে পারবো, প্রতিস্থাপনের যাওয়ার প্রয়োজন আমাদের হবে না। যেমন জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি চলে যাই, লন সংক্রান্ত আর আলোচনায় যাব না, জাস্ট একটা এক্সাম্পল তুমি দেখে রাখো। ফর এক্সাম্পল দ্বারা দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 5e⁵ 5x, নিচে হলো e⁵ প্লাস 6, উপরে হলো dx। তাহলে তুমি মনে মনে চিন্তা করো তো, তুমি যদি ইউ ধরো, ইউ ধরলেও কিন্তু হরটাকে ইউ ধরবা নর্মালি, ইউ ধরে করলেও লন আসবে, ইউ ছাড়া করলেও একই জিনিস। তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি হরকে, তাহলে মান পাবো দেখো e⁵ প্লাস 0, কিন্তু আমার উপরে কত আছে? একটা 5 আছে না? চিন্তা করে দেখো তাহলে 5 আসবে স্যার, e⁵ কে ও ডিফারেন্সিয়েট হ্যাঁ করলে হ্যাঁ, দেখো 5e⁵ হ্যাঁ, আসছে না। সরাসরি মানটা আমরা পাচ্ছি। যদি সরাসরি মান পাও তাহলে এখানে সরাসরি অ্যান্সার লিখবা লন মডুলাস e⁵x প্লাস 6। আচ্ছা, এখন ধরো তোমার কাছে আছে এখানে মান আসতেছে 5e⁵x, তোমার কাছে শুধু আছে উপরে ধরো e⁵x, তুমি এখন কি করবা? জাস্ট পরের লাইনে একটা 1/5 বাইরে দিয়ে একটা 5 নিয়ে আসবে, এতটুকুই। এইটুকু করে লন আকারে অ্যান্সারটাকে লিখে দিবা। আমরা আশা করি পারবো এটা। ওকে ওকে, ফাইন। আচ্ছা, এরপরে দেখো আমরা আরেকটা এক্সাম্পল নেই, এই এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আমরা শিখবো ধীরে ধীরে কোনটার সাথে কোনটা ক্যালকুলেট করতে হবে। আমি একটু ত্রিকোণমিতির দিকে যাই। কোসেক এক্স, এটার কি সরাসরি কোনো সূত্র আমরা দেখেছি বলো তো? সরাসরি সূত্র আমরা দেখিনি, এটাকে তৈরি করে নিতে হয়। দেখো আমরা এটাকে দেখে নিই একটু এখানে।
ধরো লেখা আছে ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স, সবগুলাই কিন্তু আমরা রিপ্লেসমেন্টের সাহায্য নিচ্ছি। তুমি বলতে পারো যে স্যার লনে তো রিপ্লেসমেন্টের সাহায্য নেন নাই, ওইটাও কিন্তু নিয়েছি, ওখানে ইউ ধরতে হয়, ইউ ধরে ফাইনালি ক্যালকুলেট করে আমরা লন পাই। ওকে, এটার প্রমাণ আমরা দেখেছি। ওই যে লাস্ট লাইনটা বললাম, এটা কিন্তু একটা জাস্ট শর্টকাট, আর কিছুই না। হরকে ডিফারেন্সিয়েশন করে লব পেলে যে লন লিখতে হয়, এটা একটা শর্টকাট। তো দেখো এটাকে আমরা প্রথমত এইভাবে সাজিয়ে নেব, ইন্টিগ্রেশন অফ 1/sin x dx লিখলাম। এখন জাস্ট এই জিনিসটা কিন্তু আমাদের বোঝা লাগবে, এটা হয়তো আগেও দেখিয়েছি। এখানে রিপ্লেসমেন্ট করে কোনো কাজ নাই, কজ থাকলে আমরা রিপ্লেস করে কাজ হতো। এরকম থাকলে সূত্রের সাহায্য নিবা তুমি। কীরকম সূত্রের সাহায্য? এটাকে ভাঙবা, সাইন 2 × x/2, এখানে থাকবে dx, তাহলে সাইন 2a, এটা সূত্র কি 2 sin a cos a, তাহলে লিখলাম এখানে 1/2 sin a cos a ইন্টু dx লিখলাম। এইবার এখানে কিন্তু আরও কিছু কৌশল কাজ করছে, রিপ্লেস করার সুযোগ নাই। তুমি কি করবা, লব এবং হর দুইটাকেই cos স্কোয়ার x/2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে হবে 1/cos স্কোয়ার x/2, আর এইখানে যদি cos স্কোয়ার x/2 দিয়ে ভাগ করো, দেখো একটা cos আর নিচে মনে মনে cos স্কোয়ার আছে, কেটে যাবে, তাহলে থাকবে আমাদের 2 sin x/2 ডিভাইডেড বাই cos x/2, এখানে হবে dx। ডান পাশে দেখি, আমরা চাইলে এই হাফটাকে বাইরে বের করে দিতে পারি, তাহলে উপরে কি রইল এখন, sec স্কোয়ার x/2 আর নিচে রইল tan x/2, এখানে হবে dx। এবার তুমি একটু চিন্তা করে দেখো তো, tan x/2 কে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু sec স্কোয়ার x/2 আসবে, কিন্তু সমস্যা হলো একটা ধ্রুবক শুধু থাকবে সামনে, তাই না, আর কিছুই না। ওকে, বুঝতে পারলাম? এই যে দেখো ddx অফ tan x/2, এখানে ধ্রুবক আছে কত, x এর সাথে হাফ, তাহলে অ্যান্সার আসবে হাফ, সামনে চলে আসলো, এখানে হয়ে যাবে sec স্কোয়ার x/2, এটা আসবে অ্যান্সার। তার মানে sec স্কোয়ারের সাথে একটা আমার কি লাগবে, হাফ লাগবে। এখানে হাফ আনার মানেটা কি, হাফ আনার মানে হচ্ছে এই লবকেও 2 দ্বারা ভাগ, এই হরকেও 2 দ্বারা ভাগ, তার মানে আমি যদি 2 দ্বারা এখানে ভাগ করি, এখানে একটা 2 গুণাকার আনতে পারি, এটাও হবে, আর লব হর দুইটাকে ভাগ করলেও হবে। তো আমরা একটা কাজ করি, এখানে হাফ আগেই ছিল, একটা 2 নিলাম, আর এইখানে একটা হাফ নিয়ে আসলাম, এই 2 আর এই হাফ যেন ব্যালেন্স হয়ে যায়, আর নিচে tan x/2 থাকলো। এখন তুমি চিন্তা করে দেখো, ddx অফ tan x/2 পুরোপুরি উপরের পদ পাওয়া যাচ্ছে, এবার লন দিয়ে লিখতে পারো, তাহলে লন দিয়ে লিখবো আমরা কি, লন অফ tan x/2 প্লাস সি, এটাই কিন্তু ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স এর ফলাফল। একইভাবে আমরা কিন্তু চাইলে sec x এর মানটাও বের করতে পারি। আমি একটা লাইন করে দেব, কয়েকটা পদ্ধতিতে করা যায় এটা, আমি একটা লাইন তোমাদের করি, বাকিটা তোমাদের জন্য রেখে দেব আমি। দেখো ইন্টিগ্রেশন অফ sec x dx, এইটাকে প্রথমত আমরা যেহেতু কোসেক x এর মানটা জানি, আমরা একটা কাজ করি, প্রথম পদ্ধতিতে এটাকে কোসেকে ট্রান্সফার করব। দেখো এইভাবে না, এটাকে লিখলাম আমরা কোসেক, দেখো কোসেক π/2 - x dx লেখা যায় কিনা বলো তো একটু, তাহমিদ চিন্তা করো একটু, লেখা যায় কিনা এটা। তাহমিদ চিন্তা করো, লেখা যাবে এটা? ও মনে শুনছেন, ও তো চলেই গেছে বোধহয়, হ্যাঁ হ্যাঁ,
ওর মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা দেখো, আমরা এবার মনে মনে এই যে π/2 এটাকে ইউ ধরে নাও। দেখো মনে মনে π/2 মাইনাস এক্স এটাকে যদি আমরা ইউ ধরি, তাহলে উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করলে পাবো মাইনাস, এখানে আসবে 1 আর কি, এটা তো 0 হয়ে যাবে, 1 dx ইজ ইকুয়াল টু du। তাহলে dx এর মান পাবো মাইনাস du। তাহলে মাইনাসটা সবার আগে দিয়ে দেই, ইন্টিগ্রেশন অফ cos u du, কোস না আর কি, দুঃখিত, কোসেক ইউ। এবার এটার মান তুমি সরাসরি বসাও, এই যে কোসেক এক্স এর মান পেয়েছো 10 ln অফ 10x/2, এটাকে আমরা লিখবো মাইনাস ln অফ 10u প্লাস সি, ইউ এর মানটা বসিয়ে দিই, মাইনাস ln অফ, তাহলে 10 থাকলো, ইউ কত, π/2 মাইনাস এক্স। এইটা একটা অ্যান্সার। ওকে, এটা কিন্তু অবশ্যই একটা অ্যান্সার। জাস্ট এ মিনিট দাঁড়াও দেখি, হ্যাঁ একটু, ও এখানে আমরা u/2 তো দেই নাই ভুলক্রমে, হ্যাঁ এই যে x/2 হবে, তার মানে এটা হবে u/2, আর u/2 হলে ইউ এর মানের সাথে একটা হাফ থাকবে, তাহলে এটা হয়ে যাবে হাফ দিয়ে গুণ করলে π/4, এখানে একটা 2 আসবে, এটাই অ্যান্সার, π/4 মাইনাস x/2। আবার এটার আরেকটা অ্যান্সার কিন্তু হতে পারে, সেটা কি রকম, একই ইন্টিগ্রেশনের একাধিক মান থাকতে পারে, এটা কিন্তু আমরা আগেই বলেছি। ওকে, দেখো আরেকটা পার্ট, আবার যাচ্ছি আমরা ইন্টিগ্রেশন অফ sec x dx, এটাকে আমরা এইভাবে লিখি ইন্টিগ্রেশন অফ 1/cos x, লিখলাম। তাহলে এখন আমরা একটু আগে সাইন দ্বারা এটা কিন্তু প্রুফ করেছি, সেম ওয়েতে এই কসকে আমরা সাইনে নেব, কারণ কি বলতো, তুমি যদি এটাকে চিন্তা করো cos 2a ফর্মে নিবা এটা কঠিন হবে, বাট sin 2 এর ফর্মে নিলে সহজ হয়। তাহলে এটাকে আমরা cosকে কোয়াড্রেন্টের সাহায্যে সাইনে নিয়ে যাব, cos থাকলো লিখবো π/2, আমরা মাইনাস দিয়েও লিখতে পারি প্লাস দিয়েও লিখতে পারি, সমস্যা নাই। দেখো এখন এক মিনিট, এটা তো তোমার, হ্যাঁ ঠিক আছে, ওকে, cos π/2 প্লাস এক্স, ওটা সাইন না, এটা cos ছিল, সাইনে চলে যাবে, লিখো π/2 প্লাস এক্স দিলেও চলবে, π/2 মাইনাস এক্স দিলেও একই কথা, সেই cos xই হবে, এখানে dx লিখো। এইবার তুমি এটাকে চিন্তা করবো ওইভাবে, এই যে 2 এর সূত্র দিয়ে আগের অঙ্কর মতো, 1 থাকলো সাইন, এখানে 2 দিয়ে গুণ, এই অ্যাঙ্গেলটাকে আবার 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করলে তোমার কত আসবে, π/4 প্লাস x/2, ওকে dx। এইবার সাইন 2 এর ফর্মুলা করো জাস্ট আগের নিয়মেই, 1/2 সাইন a cos a, 2 সাইন a cos a। নিশ্চয়ই বুঝতে পারছো পরে কি করা লাগবে, যদি বুঝে থাকো নিজে নিজে একটু করে নিবা, আমি আর করছি না, ঠিক আগের নিয়মেই লব এবং হর দুইটাকেই তুমি cos a স্কয়ার π/4 প্লাস x/2 এটা দিয়ে ডিভাইড করবা, তখন আগের প্রসেসে অ্যান্সারটা আমরা পেয়ে যাব। ওকে, তো দেখো এই যে আমরা দুই রকম মান পাবো, এটার ফাইনাল তুমি যদি ক্যালকুলেট করো, এটার মানটা ফাইনালি তুমি কি পাবা, এরকম একটা অ্যান্সার পাবা। এটার এইখানে লিখে দিই অ্যান্সারটা, অ্যান্সারটা আসবে এরকম, লন দিয়ে 10 অফ π/4 প্লাস x/2, এই দুইটা মান পাওয়া যায়। ওকে, sec x এর ফর্মুলার দুইটাই কিন্তু সঠিক, ঠিক আছে, দুইটাই সঠিক, কোনো সমস্যা নাই, দুইটার মধ্যে শুধু ধ্রুবকের একটা পার্থক্য ঘটবে, আর কিছুই হবে না। ওকে ফাইন, তাহলে লন সংক্রান্ত বিষয় আমরা বুঝলাম, কমপ্লিট হলো, দুইটা বিশেষ সূত্রও দেখে নিলাম, sec x এবং cosec x এর ইন্টিগ্রেশন কেমন হয়। ওকে, আচ্ছা
আমরা বোধহয় এই সেশনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সেশনের রেকর্ডটা অফ করে নেক্সট একটা সেশন চালু করব অল্প সময়ের জন্য।